আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক পরিমণ্ডলে এটি বর্তমানে অত্যন্ত আলোচিত। ইয়েমেনের রাজধানী সানার যে বিমানবন্দরের রানওয়ে রয়েছে, দীর্ঘ ৪ বছরের যুদ্ধবিরতি অনেকটা ভেঙে সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে, সেই রানওয়ের ভেতর হামলা করা হয়েছে এবং রানওয়েগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ইরানের একটি বিমান কোনোভাবেই যাতে ইয়েমেনের সানায় অবতরণ করতে না পারে, সেটি নিশ্চিত করার জন্যই সৌদি আরবের পক্ষ থেকে দীর্ঘ ৪ বছর পর ইয়েমেনের ভেতর আনুষ্ঠানিকভাবে এই নতুন হামলা করা হলো। এবং ঘটনার ডিটেলস সম্পর্কে যেমনটা বলা হচ্ছে যে ইয়েমেন থেকে একটি প্রতিনিধি দল ইরানের প্রয়াত সুপ্রিম লিডারের যে অনুষ্ঠান রয়েছে, শেষ বিদায়ের অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করেছিলেন। সৌদি আরব এবং তার মিত্রদের নিয়ন্ত্রিত যে সরকার রয়েছে, তারা চাচ্ছিল যে ইয়েমেনের যে রাষ্ট্রায়ত্ত ফ্লাইট রয়েছে তার মাধ্যমে তারা ইরান থেকে দেশে ফিরুক। তবে এক্ষেত্রে ইরানের মিত্র বাহিনী তা প্রত্যাখ্যান করে ইরানের বিমান দিয়ে দেশে ফেরার চেষ্টা করছিল। আর সেই সময় কিন্তু রানওয়েটিকে এইভাবে হামলা করা হয়। পরবর্তী সময়ে ইরানের বিমানটি সানা বিমানবন্দরে ল্যান্ড করতে না পারলেও আরেকটি ইয়েমেনের ভেতর যে উপকূলীয় ছোট বিমানবন্দর রয়েছে, সেখানে নিরাপদে অবতরণ করে। এবং একটা লম্বা সময় ধরে ইয়েমেনের ভেতর সৌদি আরবের মিশন ছিল, তবে জাতিসংঘের মধ্যস্থতায় সেই মিশনে অনেকটা সমঝোতা হয়েছিল এবং গত ৪ বছরের মধ্যে সৌদি আরবের পক্ষ থেকে প্রতিবেশী দেশ ইয়েমেনের ভেতর আনুষ্ঠানিকভাবে কোনো হামলা করা হয়নি। দীর্ঘ ৪ বছরের নীরবতা ভেঙে অবশেষে সৌদি আরব এত বড় একটি সামরিক পদক্ষেপ নিল এবং সামরিক পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হলো যখন মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। ইরানের একটি বিমানকে কেন নামতে দেওয়া হলো না, বা কেন একটি বিমানের জন্য এত বড় পদক্ষেপ নিতে হলো দীর্ঘ ৪ বছরের পর? সামরিক বিশেষজ্ঞরা অনেক সময় কিন্তু আশঙ্কা করেন যে এই ধরনের বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ মিসাইলের যন্ত্রাংশ অনেক সময় ডেলিভারি দেওয়া হয়। সেই বিমানটিতে কি ছিল, কেন করা হলো না, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। তবে এখানে আরেকটি জটিল বিষয় রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে সৌদি আরবের মতো বিশাল তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হরমুজ প্রণালী দিয়ে তাদের তেল রপ্তানি করতে পারছে না। আর এর পরিবর্তে তারা একেবারে হরমুজ প্রণালীর কাছাকাছি থেকে, মানে পারস্য উপসাগরের কাছাকাছি অঞ্চল থেকে একটি পাইপলাইনের মাধ্যমে রেড সির কাছাকাছি পর্যন্ত তারা একটি বিকল্প পথ তৈরি করেছে। এই পাইপলাইনের কারণে হরমুজ প্রণালীর বাধার কারণেও সৌদি আরব প্রায় 7 থেকে 8 লক্ষ ব্যারেল জ্বালানি তেল প্রতিদিন এই রেড সি দিয়ে এখনো রপ্তানি করতে পারে। সৌদি আরব আশঙ্কা করছে যদি অস্ত্রশস্ত্র তার প্রতিবেশী দেশের কাছে যদি ইরানের পক্ষ থেকে প্রেরণ করা হয় এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা তাদের প্রক্সির মাধ্যমে যদি রেড সির উপকূল আবার বন্ধ করে দেয়, তাহলে এই জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। এই জন্যই তড়িঘড়ি করে দীর্ঘ ৪ বছর পর সামরিক পদক্ষেপ সৌদি আরব নিয়েছে, এমনটা কিন্তু অনেকে আশঙ্কা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই হামলার সম্পর্কে কোনো দায় দায়িত্ব সৌদি আরবের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তারা স্বীকারই করেনি যে তারা এই হামলা করেছে। শুধুমাত্র সৌদি সমর্থিত যে ইয়েমেনের ভেতর সরকার রয়েছে, সেই সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে শুধুমাত্র এই বিষয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। তবে সৌদি আরব এই হামলার দায় দায়িত্ব এখন পর্যন্ত স্বীকার করেনি। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের বিমানবন্দরে হামলার দায় দায়িত্ব যদিও সৌদি আরব স্বীকার করেনি, তবে এই হামলার ঘটনার পাল্টা হামলার ঘটনা ঘটেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি নিউজ কিংবা আল মনিটরের মতো সংবাদ মাধ্যম বা রয়টার্সের মতো সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এই হামলার পাল্টা পদক্ষেপ হিসাবে সৌদি আরবের একটি বিমানবন্দরে পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইয়েমেন থেকে। ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে তারা এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে এবং তারা দাবি করেছে এই হামলা সফল হয়েছে এবং এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়গুলো সুনির্দিষ্ট। যদিও সৌদি আরবের পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হচ্ছে যে হামলায় ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছিল, তবে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই এই আগত যে মিসাইল এবং ড্রোন রয়েছে সেগুলোকে ভূপাতিত করতে পেরেছে।
দেখুন, ইয়েমেনের ইরানের প্রক্সিদের পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে বা তারা যেমনটা দাবি করছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় যে আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে বা তার আশেপাশে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং দূরপাল্লার যে সকল কামাকাজি ড্রোন রয়েছে সেগুলো। দেখুন, হামলা পাল্টা হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়গুলো সুনির্দিষ্টভাবে নিরপেক্ষভাবে যাচাই করার বিষয়গুলো এখন খুব জটিল। কারণ অনেক দেশগুলোই কিন্তু তথ্য গোপন করছে, অনেকটা ইসরায়েলের মতো, সেগুলো সহজে প্রকাশ করছে না। এখন নতুন করে ইয়েমেনের পক্ষ থেকে সৌদি আরবের অভ্যন্তরে বিমানবন্দরে এই হামলা, ক্ষয়ক্ষতি হোক বা না হোক তার থেকেও বড় বিষয় যে 4 বছরের যুদ্ধবিরতির যে অনেকটা স্থিতিশীল অবস্থা ছিল সেটার এই নতুন করে হামলা পাল্টা হামলার কারণে সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এবং ইরানের যে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের যুদ্ধক্ষেত্র সেটি এখন বিস্তৃত হয়ে একেবারে রেড সির কাছাকাছি বা আঞ্চলিক যুদ্ধক্ষেত্রের নতুন যুদ্ধ শুরু হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। দেখুন, হরমুজ প্রণালীর পর সৌদি আরব এবং তার প্রতিবেশী দেশ ইয়েমেনের সঙ্গে নতুন এই উত্তেজনা বিশ্ব বাণিজ্যে নতুন আরেকটি জটিল সংখ্যা তৈরি করেছে। লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী বলা হয়। এটি মূলত বাব আল মানদেব প্রণালী এবং সুয়েজ খালের মাধ্যমে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপ এবং আমেরিকার সংযোগ স্থাপন করে। বিশাল বাণিজ্যের অংশ রয়েছে এতে। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের 12 থেকে 15% এই রুট দিয়ে সম্পূর্ণ হয়, যার বার্ষিক মূল্য 1 ট্রিলিয়ন বা $1,00,00,000 বেশি। যদি হরমুজ প্রণালীর মতো সংকট এই লোহিত সাগরে তৈরি হয় তাহলে ইউরোপ একটি কঠিন সংকটের মধ্যে পড়বে। মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তেল এবং গ্যাস পৌঁছানোর যে দ্রুত রাস্তা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত এবং এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হয়, সেটি আর হবে না। এশিয়ার দেশগুলো থেকে বিপুল পরিমাণের কাঁচামাল ইউরোপ এবং আমেরিকায় যায়, যেটি বন্ধ হয়ে যাবে। বিকল্প রাস্তা হিসেবে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তারপর যেতে হবে। এর জন্য 10 থেকে সর্বোচ্চ 14 দিন আরও বাড়তি সময় লাগবে। এতে করে জাহাজ পরিবহনের খরচ বাড়বে এবং মূল্যস্ফীতির কারণে বিভিন্ন ধরনের পণ্যের দামও বাড়বে। যে কোনো ধরনের শক্তিশালী পদক্ষেপ পুরোপুরিভাবে সুয়েজ ক্যানালকে ব্লক করে দিতে পারে, যেটি যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তাদের বিভিন্ন জাহাজের ভেতর জরুরি রসদ প্রেরণের যে বিষয়টা সেটিকেও আরও জটিল পরিস্থিতিতে নিয়ে যাবে। দেখুন, রেড সির উপকূল এখনো বন্ধ হয়নি বা বন্ধ করার কোনো ঘোষণা আসেনি। শুধুমাত্র হামলা এবং পাল্টা হামলার একটু ঘটনা ঘটেছে। আর এতে করেই কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে জ্বালানি তেলের বাজারে জ্বালানি তেলের দাম অন্তত 4% বৃদ্ধি পেয়েছে। যদি এই হামলার পরিধি আরও বাড়ে এবং সংকট আরও ঘনীভূত হয় তাহলে তেলের মূল্য আরও সংকটময় পরিস্থিতিতে যেতে পারে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি পৃথিবীর যেই দেশই হোক না কেন সকল দেশেই এর প্রভাব পড়বে। দেখার বিষয়ে পরিস্থিতি আসলে কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।